দৃশ্যটি শুরু হয় মিলো স্ট্যানফিল্ড নামের একজন ব্যক্তিকে দিয়ে, যিনি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে ভুগছেন। তাকে নিউ জার্সির একটি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কাছাকাছি একটি ফুলের দোকানের একজন মহিলার ওপর নজর রেখে। এর মধ্যে তিনি তার চারপাশের ঘটনাগুলির সময় সম্পর্কিত কিছু জটিল গণনাও করছেন বলে মনে হয়। মিলো একটি যাত্রীবাহী বাসের আগমন, একটি খানাখন্দ, একজন রাস্তার শিল্পী এবং একটি দ্রুতগামী সাইকেল আরোহীকে লক্ষ্য করেন। এই পর্যবেক্ষণগুলির পরে তিনি রাস্তা পার হন এবং কৌশলগতভাবে খানাখন্দের পাশের একটি মেইলবক্সের উপরে একটি কলম রাখেন। শীঘ্রই তার পরিকল্পিত ধারাবাহিক প্রতিক্রিয়া ঘটে। একটি ট্যাক্সি খানাখন্দের উপর দিয়ে চলে যায়, জল ছিটিয়ে কলমটিকে মাটিতে ফেলে দেয়। এটি রাস্তার শিল্পীর দৃষ্টি আকর্ষণ করে, যিনি কলমটি তোলার জন্য এগিয়ে যান। ঠিক সেই মুহূর্তে দ্রুতগামী সাইকেল আরোহী শিল্পীর সাথে ধাক্কা খায়, যার ফলে তিনি মেইলবক্সের সাথে ধাক্কা খেয়ে কাছাকাছি একটি ফলের স্টলের উপর পড়েন। রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা বাসচালকসহ সকলের দৃষ্টি আকর্ষণ করে। ফলস্বরূপ তিনি ট্রাফিক লাইট লাল হয়ে যাওয়া লক্ষ্য করেন না এবং রাস্তা পার হওয়া ওই মহিলাকে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিলো তার পরিকল্পনা মসৃণভাবে হয়েছে কিনা তা নিশ্চিত করার পরে ঘটনাস্থল থেকে চলে যান। দৃশ্যটি তখন এফবিআইয়ের বিশেষ এজেন্ট অলিভিয়া ডানহ্যামের দিকে কেটে যায়। তিনি হোমল্যান্ড সিকিউরিটির ফ্রঞ্চ বিভাগে কাজ করেন, যা অতিপ্রাকৃত ঘটনায় বিশেষজ্ঞ। অলিভিয়া তার মাথার আঘাতের কারণে দীর্ঘ বিরতির পরে কাজে ফিরে আসছেন বলে মনে হয়। তিনি ফ্রঞ্চ সদর দফতরে প্রবেশ করার সাথে সাথেই তার সহকর্মী অফিসার চার্লি তাকে স্বাগত জানান, যিনি দলের তত্ত্বাবধায়ক। এরই মধ্যে সংস্থার প্রধান ওয়াল্টারনেট বিশপ্ল্যাব সহকারী ফিলিপ ব্রোর সাথে অলিভিয়ার প্রত্যাবর্তন সম্পর্কে কথা বলছেন। ফিলিপ বলেন যে তিনি ফক্স অলিভিয়া নামের একজন ছদ্মবেশী এবং তারা তাদের দলে একজন প্রতারককে অন্তর্ভুক্ত করতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এখানে প্রকাশ করা হয় যে অলিভিয়া যিনি অফিসের ভিতরে আছেন, তিনি আসল নন। তিনি আসলে একজন ছদ্মবেশী, যাকে আসলজনের জায়গা পূরণ করার জন্য আনা হয়েছে। ওয়াল্টারনেট তখন এই মহাবিশ্বে ফক্স অলিভিয়াকে রাখার এবং তার মধ্যে আসল অলিভিয়ার স্মৃতি রোপণ করার পেছনের তার উদ্দেশ্য প্রকাশ করেন। তিনি দাবি করেন যে ফক্স অলিভিয়াই একমাত্র ব্যক্তি যিনি কোনো ক্ষতি ছাড়াই মহাবিশ্বের মধ্যে ভ্রমণ করতে পারেন। ওয়াল্টারনেট জানতে চান যে তিনি কিভাবে এটি করতে পারেন। এর জন্য তিনি বলেন যে তাকে বিশ্বাস করাতে হবে যে তিনি এখানেই আছেন। ফিলিপ জিজ্ঞাসা করেন যে তার নতুন পরিচয় ধরে না রাখলে কি হবে, যার উত্তরে প্রধান বলেন যে তার আর প্রয়োজন হবে না। এরপর চার্লি আপাতদৃষ্টিতে এলোমেলো বাস দুর্ঘটনা সম্পর্কে দলকে জানায়, যা তিনি দাবি করেন যে এই সপ্তাহে দুবার ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই ভুক্তভোগী মারা গেছেন। তিনি তার ক্রুদের সাইট তদন্তের জন্য যাওয়ার আগে সতর্ক থাকতে বলেন। কিছুক্ষণ পরে এফবিআই দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং কোনো সূত্র বা ক্লু খোঁজার জন্য বিভক্ত হয়ে যায়। তদন্তের নেতৃত্ব দেন লিঙ্কন লি নামের আরেক এফবিআই এজেন্ট, যার মুখ পোড়ার দাগে ক্ষতিগ্রস্ত বলে মনে হয়। চার্লি মৃতদেহটি পরীক্ষা করেন এবং তার আঙুলের ছাপ ব্যবহার করে তার আরও বিবরণ পুনরুদ্ধার করেন। তিনি এমনকি জানতে পারেন যে মৃত মহিলার নাম জুলিয়ান ফস্টার। এদিকে অলিভিয়া বাস চালককে জিজ্ঞাসাবাদ করেন, যিনি ঘটনায় হতবাক হয়ে গেছেন কারণ তিনি এর আগে কোনো পাখি বা প্রাণীকেও আঘাত করেননি। একই সাথে এজেন্ট লি কোনো পরিবেশগত কারণের লক্ষণ পরীক্ষা করেন কিন্তু কিছুই পান না। তবে তিনি ঘটনাস্থলে একই বলপ্রজেন্ট কলম খুঁজে পান। প্রত্যক্ষদর্শীদের সাথে জিজ্ঞাসা করার পরে অলিভিয়া এজেন্ট লিকে বলেন যে স্থানীয় শিল্পী কলমটি তোলার জন্য ঝুঁকেছিলেন, যার সময় তিনি সাইকেল আরোহীর সাথে ধাক্কা খেয়ে ফলের স্টলের উপর পড়ে যান। এটি শুনে এজেন্ট লি অনুমান করেন যে কলমটিই প্রধান উপাদান যা প্রতিক্রিয়ার একটি ক্রম তৈরি করেছে, যা শেষ পর্যন্ত ভুক্তভোগীর মৃত্যুর দিকে পরিচালিত করেছে। পরের দিন ফ্রঞ্চ সদর দফতরে এজেন্ট লি এবং চার্লি 2 দিনে ঘটে যাওয়া বাস দুর্ঘটনার মধ্যে একটি সংযোগ খুঁজে বের করার চেষ্টা করছেন। এজেন্ট লি প্রথম দুর্ঘটনার ছবিতে একই বলপ্রজেন্ট কলমটি দেখতে পান, যা তাকে আরও নিশ্চিত করে যে কেউ ঘটনাগুলির শৃঙ্খলা পরিচালনা করেছে। এরপরে তারা ফ্রঞ্চ সংস্থার একজন গণিতবিদ অ্যাস্ট্রিডের সাথে কথা বলতে যান এবং তাকে ঘটনাগুলি সম্পর্কে বলেন। তবে তিনি দাবি করেন যে কোনো মানুষ এমন একটি ঘটনা শৃঙ্খল ঘটাতে এবং দুবার তার পক্ষে তৈরি করতে পারে না। তাদের যুক্তিতর্কের মধ্যে আরেকটি অনুরূপ বাস দুর্ঘটনা ঘটে, যা অ্যাস্ট্রিডকে হতবাক করে দেয়। 2+2 আপনি বাসের ধাক্কা খান। এফবিআই এজেন্টরা অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যান এবং দেখেন যে এবার ভুক্তভোগীরা এখনও জীবিত আছেন। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে যে একটি কুকুর হঠাৎ রাস্তা পার হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই অলিভিয়া মাটিতে একটি অনুরূপ বলপ্রজেন্ট কলম গড়িয়ে পড়তে দেখেন, যা তাকে বুঝতে সাহায্য করে যে ঘটনার শৃঙ্খলা এখনও শেষ হয়নি। তিনি চারপাশে তাকান এবং একটি ওভারহেড ব্রিজ থেকে নিচে তাকানো সন্দেহজনক মিলোকে দেখতে পান। কয়েক মুহূর্ত পরে ইয়ারবাড পরা একজন লোক রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে যায় এবং একটি অ্যাম্বুলেন্সের ধাক্কা খায়। আমার মনে হয় প্যারামেডিককে তার কোটা পূরণ করতে হয়েছে।
তার সন্দেহ নিশ্চিত হওয়ার সাথে সাথে অলিভিয়া তার দলকে সতর্ক করেন এবং মিলোর দিকে ছুটে যান। এটি দেখে মিলো অবিলম্বে আরেকটি ঘটনা শৃঙ্খল গণনা করেন এবং ব্রিজ থেকে একটি সাইকেল ফেলে দেন। এটি একটি বাসকে তার পথ পরিবর্তন করতে এবং ওভারহেড ব্রিজের ঠিক নিচে চালাতে প্ররোচিত করে। অলিভিয়া তাকে বন্দুকের মুখে ধরে আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু মিলো ব্রিজ থেকে লাফিয়ে বাসের ছাদে নামে এবং পালিয়ে যায়। মিলো ছিল বাস উইসপারার। এই ঘটনার পরে মিলো বাড়ি ফিরে তার বোন ম্যাডেলিনকে তার জন্য উদ্বিগ্ন দেখতে পায়। সে তাকে বলে যে সে হাসপাতাল থেকে অসংখ্য কল পাচ্ছে, কিন্তু সে তাকে উপেক্ষা করে। তারপর সে তাকে আত্মসমর্পণ করার জন্য রাজি করানোর চেষ্টা করে, দাবি করে যে সে অনেক দূর চলে গেছে। যাই হোক, মিলো তার ক্রিয়া অনুমান করে এবং কার্যকরভাবে তার বাক্যগুলি সম্পূর্ণ করে তাকে নীরব করে দেয়। কিছুক্ষণ পরেই ম্যাডেলিন তাকে একটি ছোট প্লাস্টিকের ঘোড়ার খেলনা দেখায়, যা তাদের মায়ের কাছ থেকে একটি স্মৃতিচিহ্ন। এটি তাকে অস্বস্তিকর করে তোলে এবং সে বলে চলে যায় যে এটি এখন অপ্রাসঙ্গিক। অন্যদিকে এজেন্ট লিকে তার নিয়মিত ত্বকের পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্ন চেম্বারে প্রবেশের আগে সে অলিভিয়াকে ৩ জন ভুক্তভোগীর মধ্যে মিল খুঁজে বের করার জন্য মনোযোগ দিতে বলে। তার নির্দেশ অনুসরণ করে অলিভিয়া সদর দফতরে ফিরে আসে এবং দুর্ঘটনার সাক্ষীদের সাথে কথা বলতে শুরু করে। একটু অনুসন্ধানের পর সে ৩ জন ভুক্তভোগী এবং একটি মেডিকেল সেন্টারের মধ্যে সম্পর্ক খুঁজে পায়। তারা ৩ জনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কেন্দ্রের সাথে সম্পর্কিত ছিল। সে তার আবিষ্কার চার্লির সাথে শেয়ার করে এবং তারা দুজনেই অবিলম্বে সেই মেডিকেল সেন্টারে যায়। সেখানে পৌঁছে অলিভিয়া লক্ষ্য করে যে একদল রোগী একই বলপোজেন্ট কলম ব্যবহার করছে, কারণ তারা ডিজিটাল ডিভাইসগুলির সাথে মানিয়ে নিতে অক্ষম। আইপ্যাড তাদের পাগল করে তোলে। পরে তারা ডক্টর লিভানের সাথে দেখা করে, একজন প্রধান ডাক্তার, যিনি বাস দুর্ঘটনার ৩ জন ভুক্তভোগীকে শনাক্ত করেন। ভুক্তভোগীদের সম্পর্কে কিছু বিবরণ জানানোর পরে ডক্টর লিভান ব্যাখ্যা করেন যে তারা মানসিকভাবে প্রতিবন্ধী রোগীদের বুদ্ধি বাড়ানোর জন্য পরীক্ষামূলক প্রক্রিয়ায় সাহায্য করছে। তিনি তাদের রোগীদের ভিডিও ফুটেজও দেখান, যেখানে অলিভিয়া মিলোকে দেখতে পায়। তার সম্পর্কে জিজ্ঞাসা করলে ডক্টর লিভান উত্তর দেন যে সে তাদের রোগীদের মধ্যে একজন, যে একই ড্রাগ ট্রায়ালের মধ্য দিয়ে গেছে যা তার আইকিউকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন যে মিলোকে তার বোনের তত্ত্বাবধানে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং পরীক্ষামূলক প্রক্রিয়াটি বিপরীত করার জন্য তার ফিরে আসার কথা ছিল, কিন্তু এখন সে তাদের কলের সাড়া দিচ্ছে না এবং যারা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তাদের সবাইকে হত্যা করছে। মিলোর বোনের কথা জানার পর এফবিআই এজেন্টরা তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তাদের অজান্তে মিলো অলিভিয়ার প্রতিটি গতিবিধির উপর নজর রাখছে, তার প্রতিটি প্যাটার্ন লক্ষ্য করছে এবং তার পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দিচ্ছে। পরে চার্লি এবং অলিভিয়া মিলোর বাড়িতে পৌঁছায়, যেখানে ম্যাডেলিন তাদের স্বাগত জানা। তারা তাকে মিলোর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে তাদের সম্পর্কে অজ্ঞ বলে দাবি করে। সে কিছু লুকোচ্ছে বুঝতে পেরে এজেন্টরা তাকে তার করা অপরাধ এবং তাকে মুক্তভাবে ঘুরে বেড়াতে দেওয়া কতটা বিপজ্জনক তা বলে। চার্লি মিলোর ঘর তদন্ত করতে গেলে অলিভিয়া তার মৃত বোনের কথা বলে, কিভাবে তারা একে অপরের যত্ন নিত। এটি ম্যাডেলিনকে তার ভাই সম্পর্কে আরও বিবরণ শেয়ার করতে যথেষ্ট স্বস্তি দেয়। সে ব্যাখ্যা করে যে মিলো ক্ষুদ্রতম বিবরণ পর্যন্ত অসংখ্য ঘটনার ফলাফল অনুমান করতে সক্ষম এবং সে মিলোর মনোযোগ কেবল খেলনা ঘোড়াটি দেখিয়ে ভাঙতে পারে। যখনই সে বুলসাই দেখে সে উডি হয়ে যায়। অলিভিয়া অবশেষে তাকে যা জানে তা প্রকাশ করতে রাজি করায়, জোর দিয়ে বলে যে তারা বেসামরিক নাগরিক এবং মিলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ম্যাডেলিন তখন একটি নোট হস্তান্তর করে, যা মিলো বর্তমানে যে হোটেলে থাকছে তার অবস্থান প্রকাশ করে। এরপরে অলিভিয়া এবং চার্লি মিলোকে কিভাবে ধরা যায় সে সম্পর্কে এসডির সাথে পরিকল্পনা নিয়ে আলোচনা করে। যাই হোক, তারা শীঘ্রই বুঝতে পারে যে কোনো পরিকল্পনা ব্যর্থ হবে, কারণ সে তাদের প্রতিটি পদক্ষেপের পূর্বাভাস দিতে পারে। ফলস্বরূপ তারা কোনো ব্যাকআপ ছাড়াই সরাসরি হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমি জানি না এটি কিভাবে সাহায্য করবে, তবে তারা ভাল জানে। এরই মধ্যে মিলো তার হোটেলের ঘরে জানালার বাইরে তাকিয়ে পরবর্তী কয়েক মিনিটে ঘটতে যাওয়া পরিস্থিতিগুলি কল্পনা করছে। তার ক্ষমতা দিয়ে সে অনুমান করে যে অলিভিয়া এবং চার্লি শীঘ্রই আসবে এবং তারা তাকে তাড়া করবে। সে আরও গণনা করে যে সে অলিভিয়াকে একটি নির্মাণ সাইটের চিহ্নিত অঞ্চলের মধ্য দিয়ে প্রলুব্ধ করে হত্যা করতে পারে, যেখানে বাতাস খুব পাতলা এবং সিমেন্টের ইটের স্তূপের নিচে তাকে পিষে ফেলতে পারে। ঠিক যেমন সে অনুমান করেছিল, 2 এফবিআই এজেন্ট হোটেলে আসে এবং মিলোকে রাস্তায় তাদের জন্য অপেক্ষা করতে দেখে। তারপর সে নির্মাণের দিকে দৌড়ে যায়, যখন এজেন্টরা তাকে অনুসরণ করে। অলিভিয়া, যিনি পাতলা বায়ু অঞ্চলের সতর্কীকরণ চিহ্ন সম্পর্কে অবগত নন, শ্বাসযন্ত্র পরার জন্য না থেমে এর মধ্য দিয়ে দৌড়ে যায়। এটি আসলে মিলোর গণনাকে ভুল করে দেয়। সে ভাবেনি যে সে এত বোকা হবে। এছাড়াও সে সিমেন্টের ইটের স্তূপ এড়িয়ে যায়, যা মিলো ভেবেছিল তাকে পিষে ফেলবে। ভিলেন তার গণনা ভুল হতে দেখে হতবাক হয়ে যায় এবং শেষ পর্যন্ত তার দ্বারা ধরা পড়ে।
এই সময়ে অলিভিয়া অক্সিজেনের নিম্নস্তরের কারণে প্রায় শ্বাসরুদ্ধ হয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত চার্লি ঠিক সময়ে এসে তাকে শ্বাসযন্ত্রের সাহায্যে সাহায্য করে। এই ঘটনার পরে চার্লি অলিভিয়াকে জিজ্ঞাসা করে যে সে শ্বাসযন্ত্র পরার জন্য কেন থামেনি, যার উত্তরে সে বলে যে সে সতর্কীকরণ চিহ্নটি চিনতে পারেনি। পরে অলিভিয়া ম্যাডেলিনকে হাসপাতালে নিয়ে আসে, যেখানে মিলোকে একটি সুপারকম্পিউটারের সাথে যোগাযোগ করতে দেখা যায়। ডাক্তারের মতে আইকিউ বুস্টিং ড্রাগটি মিলোর মস্তিষ্কে খুব বেশি দিন ধরে রয়েছে, যার কারণে তারা এখন বিপরীত প্রক্রিয়াটি চালাতে অক্ষম। এখন তার মন এতটাই উন্নত হয়ে গেছে যে শুধুমাত্র মেশিনই তার চিন্তা বুঝতে পারে। এই খবরে দুঃখিত হয়ে ম্যাডেলিন ঘরের ভিতরে যায় এবং তার ভাইয়ের সামনে খেলনা ঘোড়াটি রেখে আসে। একই সন্ধ্যায় অলিভিয়া তার বাড়িতে ছিল যখন সে অন্য মহাবিশ্বের তার প্রেমিক পিটারের একটি দৃষ্টিভঙ্গি অনুভব করে। সে তাকে বলে যে সে এই মহাবিশ্বের নয়। তার দাবিকে সমর্থন করার জন্য সে তাকে মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্ব সম্পর্কে তার জ্ঞানের অভাব কিভাবে তার জীবন বাঁচিয়েছিল। তার মতে সে যদি সতর্কীকরণ চিহ্নগুলি চিনতে পারত এবং সেখানে থামত তবে সে মারা যেত। পিটার তাকে তার সমস্ত স্মৃতি স্মরণ করার চেষ্টা করতে উৎসাহিত করে এবং অদৃশ্য হওয়ার আগে তাকে চুম্বন করে। এই ধরনের আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন, বিজ্ঞপ্তি চালু করুন এবং চ্যানেলটিকে সাহায্য করার জন্য একটি লাইক দিন। দেখার জন্য ধন্যবাদ।